এতটা মানে স্রোতের মানে বর্ষা এতটাই স্রোতস্বিনী হয়েছে। এই অবস্থায় তবু আমরা ট্যাকেল করে যাচ্ছি এবং অফিসাররাও করছেন, স্থানীয় মানুষও করছেন, তাদেরও কষ্ট হচ্ছে। এই অবস্থায় একটা 25, 26, 24 থেকে একটা অ্যালার্মিং একটা রেড অ্যালার্ট তো আছেই। 24x7 ইরিগেশন ডিপার্টমেন্ট উইথ ডিজাস্টার ডিপার্টমেন্ট তারা প্রত্যেকে সর্বক্ষণের জন্য ওয়াচ রাখবেন। কোনো বাঁধ যাতে পট করে জল ছেড়ে না দেয়, একটু ম্যানেজ করে করে করতে হবে। একদম যখন ছাড়া না ছাড়লে বাস্ট করে যায় তাহলে আরও বেশি ডুবে যায়, সেই জন্য সেটা নজর রেখে করতে হবে। এটা একটা। দুই হচ্ছে কোভিড ম্যানেজমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং আপনারা জানেন যখন আমাদের 8 ফেজ ইলেকশন ছিল, 7 ফেজ ইলেকশন ছিল, আমরা বারবার বলছিলাম ইলেকশনটাকে ক্লাব করে দেওয়ার জন্য। একদিনে ইলেকশন হলো কোনো প্রবলেম হয় না, একদিনে ইলেকশন হলো একটা টাইম পর্যন্ত, বা ধরুন 7 দিনের ক্যাম্পেইনের ডেট দিল, বাই ইলেকশনগুলো অনেকগুলো আছে, আমরা চাইবো বাই ইলেকশনগুলো হয়ে যাক, 7 দিন ক্যাম্পেইনের ডেট দিক, বেশি দরকারও নেই ডেট, 10টা থেকে 7টা টাইম দিলেই আমাদেরও হয়ে যাবে, আমরা এর থেকে বেশি নিতেও চাই না। হলে কিন্তু ইলেকশনগুলো বাই ইলেকশনগুলো হয়ে যায়, যেটা আমরা বারবার বলছিলাম। আমরা এবারের ইলেকশনে কি দেখলাম, ফার্স্ট যখন ইলেকশন ডে অফ ওয়ান ফার্স্ট ফেজ তখন 2-3% ছিল সংখ্যাটা পজিটিভিটি, কিন্তু যখন বাড়তে বাড়তে এটা হয়ে গেল সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, ফিফথ থেকে 8th মধ্যে এটা এসে 33% পজিটিভ রেটে চলে গেছিল এবং দ্যাট ওয়াজ দ্য পিক এরিয়া অফ দ্য কোভিড সিস্টেম। এবং কোভিড পজিটিভ হয়েছে 8 ফেজ ইলেকশন, ওই সময়টাই সবচেয়ে বেশি পজিটিভ হয়েছে এবং যেটা বারবার আমরা বলেও কোনো লাভ হয়নি। যাই হোক, সেখান থেকে 33 থেকে আমরা এখন এটা 3.61-এ নামিয়ে এনেছি। বাংলায় ডেন্সিটি অফ পপুলেশন ইজ বেশি, অনেক জায়গায় দেখবেন রাজ্যগুলোর পপুলেশন কম, তারা সেভাবে হিসেব ধরে। আমাদের পপুলেশন খুব বেশি, তাতে এক একটা জেলায় হয়তো 100 আছে, কোথাও 75 আছে, কোথাও 50 আছে, কলকাতাতেও 87-97-এর মতো আছে। এগুলো তো বিভিন্ন জায়গা থেকে লোকজন যাতায়াত করে বিধিনিষেধ চলছে, তা সত্ত্বেও অনেক কন্টিনেন্ট জোন করা হয়েছে যেগুলো হচ্ছে খুব কন্ট্রোল করে রাখার জন্য, এবং সবাইকে বলা হয়েছে ভালো করে কাজ করার জন্য। অনেক জেলা কমিয়েছেও, এর মধ্যে চেষ্টা করেছে। দার্জিলিংটাও একটু বেশি আছে, নদিয়াটা একটু বেশি আছে, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, বাঁকুড়া, এরকম কয়েকটা জেলা ধরা হয়েছে। আর আমরা ভ্যাকসিনেশন স্ট্যাটাস আমাদের বাংলার খুব ভালো, টিকায় আমরা খুব ভালো কাজ করি এবং এক্ষেত্রে 2 কোটির মতো টিকা অলরেডি আমরা দিয়েছি। কোভিড ভ্যাকসিনাইজেশনের জন্য 2 কোটি ডোজেস অলরেডি আমরা দিয়েছি এবং 33 লক্ষ ডোজ দেওয়া হয়েছে যারা সুপার স্প্রেডার। সুপার স্প্রেডার কাদের বলি? যারা অনেক লোককে মিট করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, একেবারে পানের দোকান থেকে শুরু করে, সবজিওয়ালা থেকে শুরু করে, মৎস্যওয়ালা থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, এদের সবাইকে, কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে এদের দেওয়া হয়েছে। এবং আমরা মনে করি এখনও যেটা আছে আগামী 10 দিনে এটাও কমিয়ে ফেলব এবং প্রায়োরিটি তৈরি করা হয়েছে ফর নেক্সট। যদিও প্রতিদিন আমরা 3 লক্ষর মতো ডোজ দিই, এখন এই কয়েকটা দিন প্রধানমন্ত্রীর 21 তারিখ পর্যন্ত টাইম নেওয়ার ফলে কিছুটা গ্যাপ হয়ে গেছে, 7-8 দিনের একটা গ্যাপ হয়েছে। এই গ্যাপটা না হলে হয়তো আরও অনেক হয়ে যেত। যাই হোক, আমরা 3 লক্ষটাকে বাড়িয়ে 4 লক্ষ করবো বলেও ঠিক করেছি দেওয়ার ক্যাপাসিটি অনুযায়ী, এবং আমরা যে ডিমান্ড করেছি 3 কোটি, সেটা তো আমরা পাইনি। আমরা 3 কোটিটা পেলে প্রাইভেটকে 1 কোটি দিতাম, আর 2 কোটি আরও আমরা যদি দিতাম, কারণ অনেক ডোজ তো আমরা নিজেরাও কিনেছি, প্রাইভেটেও অনেক কিনেছে, তাহলে আমাদের অনেকটা কাজ হয়ে যেত। কিন্তু 2 কোটিও সংখ্যাটা কিন্তু কম নয়, 2 কোটি মানুষকে ইতিমধ্যেই ডোজ দেওয়া হয়ে গেছে। কাল থেকে আবার শুরু হবে, 4 লক্ষ করে রেগুলার দেবে। আর আরেকটা রিগার্ডিং আমাদের জুলাই মাসের মধ্যে 70 লক্ষ ভ্যাকসিন দেবো আমরা, এছাড়াও তার মানে প্রায় 3 কোটির কাছাকাছি পৌঁছে যাব। এছাড়াও আমরা
থার্ড ওয়েভটাকে ইম্পর্টেন্স দিচ্ছে এই কারণে, সেকেন্ড ওয়েভটা তো ইনফেকশনটাকে বাড়িয়েছে। থার্ড ওয়েভটা অনেকে বলছে, এটা আমাদের দেখুন, আমরা তো আর কেউ গবেষণা করি না বা অভিজ্ঞ লোক নই, কিছু কিছু দেশ বলছেন বা বিশিষ্টরা বলছেন যে হয়তো এরপরেরটা বাচ্চাদের ওপরে কিছুটা আসবে, এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি ছোট্ট বাচ্চা থেকে 12 বছর বয়স পর্যন্ত যে বাচ্চা মায়ের আদরে, মায়ের আঁচলের তলায় থাকে বলতে পারেন, তারা অনেকটাই মায়ের উপর নির্ভরশীল, সেই মায়েদের আমরা কিন্তু প্রায়োরিটি বেসিসে ভ্যাকসিনেশনটা করিয়ে দেবো, যাতে বাচ্চা মায়ের কাছ থেকে না পায় এবং মা বাচ্চাটাকে ভালো করে দেখে শুনে রাখতে পারে। এটা আমরা একটা প্রায়োরিটি জোন করেছি। আমি আর একটা মনে করি যেটা আমাদের প্রত্যেকের দেখা উচিত, অনেকেই প্রাইভেটে কোভিড ভ্যাকসিনটা নিয়েছে, যেটা হচ্ছে কোভিডশিল্ড নয়, কোভ্যাক্সিন। তারা কিন্তু এটা কিন্তু এখনও অথরাইজড নয়, ফলে বিদেশে কিন্তু তাদের এটাকে অ্যাকসেপ্ট করছে না। ফলে স্টুডেন্টরা যারা বাইরে যেতে চাইছে তারা কিন্তু খুব বিপদের মধ্যে আছে, যে তারা কি করবে। অথেন্টিকেটেড না হলে বাইরের দেশগুলো যদি এই কোভ্যাক্সিন, যেটা প্রাইম মিনিস্টারের মাথা থেকে আবিষ্কার হয়েছে, যেটা নিয়ে ব্রাজিলের সাথেও প্রবলেম চলছে, বাংলাদেশের সাথেও প্রবলেম চলছে, সেইটা কিন্তু স্টুডেন্টদের আজকে কিন্তু একটা বিরাট বিপর্যয়। কারণ অনেক স্টুডেন্টরা নিজেরা কোভ্যাক্সিন নিয়েছে প্রাইভেটে। আমি এটা চিফ সেক্রেটারিকে বলবো একটা চিঠি ইমিডিয়েট হেলথ সেক্রেটারিকে লিখতে, আর ক্যাবিনেট সেক্রেটারিকে, যে যারা কোভ্যাক্সিন নিয়েছে, যারা স্টুডেন্ট, তারা অ্যালাউ হচ্ছে না বাইরে পড়তে যাওয়ার জন্য, ওই সার্টিফিকেটের কোনো ভ্যালু দিচ্ছে না। সুতরাং তাদের জন্য রিমেডি কি, আইদার কোভ্যাক্সিনটাকে ইমিডিয়েট অথেন্টিকেট করা WHO-কে দিয়ে পার্সু করে যে এটা ঠিক আছে এবং এটা এন্টাইটেল আছে, আর তা নাহলে এর অল্টারনেটিভ কি আমিও বুঝতে পারছি না। তখন সে একটা ভ্যাকসিন নিয়েছে, আবার কি একটা ভ্যাকসিন তার অ্যালাউড হবে? সেটা তো সম্ভব নয়। সুতরাং কোভ্যাক্সিনটাকে যাতে অফিসিয়ালি অ্যালাউ করা হয় সারা পৃথিবীতে, সেটার জন্য একটা ইনিশিয়েটিভ ইমিডিয়েট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া উচিত। এবং আমি দেখছি এই প্রবলেমটা কিন্তু আজকে সারা দেশ ফেস করছে, এবং দিস ইজ এ ভেরি ভেরি সিরিয়াস প্রবলেম ফর দ্য স্টুডেন্ট। আমাদের অনেক স্টুডেন্টরাই বাইরে পড়তে যায়। কোভিডশিল্ড যারা নিয়েছে তাদের কোনো প্রবলেম হয়নি, কিন্তু কোভ্যাক্সিন যারা নিয়েছে বিভিন্ন জায়গা থেকে তাদের প্রবলেমটা হয়েছে। আমরা বেশিরভাগটাই কোভিডশিল্ডই দিয়েছি, টোটালটাই কোভিডশিল্ড দিয়েছি আমরা। পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা যেগুলো দিয়েছি কোভিডশিল্ডই দিয়েছি, কিন্তু অনেকে তো প্রাইভেট হসপিটাল থেকে নিয়েছে, তারা কোভ্যাক্সিনটা নিয়েছে বাইরে যাবে বলে। আর কোভ্যাক্সিনের সার্টিফিকেট, কোভিডশিল্ডেরও সার্টিফিকেট না থাকলে সে প্লেনে উঠতে পারছে না, তার পাসপোর্ট ভিসার মতোই কোভিডশিল্ডের সার্টিফিকেটটা লাগছে। ফলে কোভ্যাক্সিন যেটা প্রাইম মিনিস্টার নিতে বলেছিলেন সেটা প্রবলেম হয়ে গেছে স্টুডেন্টদের কাছে। বিশেষ করে হয়তো যার বাইরে যাওয়ার নেই, এখানেই থাকবে, সে হয়তো কোনো রকম নিয়ে স্যাটিসফাইড থাকবে, কিন্তু যাকে বাইরে যাতায়াত করতে হয় পড়াশোনার জন্য বা বিভিন্ন কাজে, তাদের পক্ষে এটা কিন্তু একটা বড় হেডেক হয়ে গেছে। এই হেডেকটা সলভ করবার জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েট রিকোয়েস্ট করি, এটা আমার নামেও দরকার হলে একটা চিঠি তৈরি করে দিতে পারো ইমিডিয়েট। এই পর্যন্ত। বাদ বাকি আর কি আছে? saying that the opposition are playing politics over vaccination process. Now what happened to them? They themselves are taking vaccine. So how do you reply to this? I don't understand why Nadda is saying like this. Is he aware of the facts that because of their negligence, because of their totally, they were interested only Bengal politics, Bengal election. Even after Bengal election also, they want to divide the Bengal. So to implement that policy, they didn't allow people to take precaution before second wave. 6 months, 8 months, what they have done? Nothing. Because of them, they are responsible for this second wave. And for second wave also, they have not given vaccine to the state in a proper manner. Distribution system was totally, absolutely wrong. There are some BJP state, they gave good vaccine. The party office is distributing some vaccines in Gujarat, but the others are not.
what they have given. Now also they said from 21st. Means when Prime Minister addressed the nation, the 15 days already lost. Can you imagine then who is responsible? Why opposition will play with a disease? I think BJP is the big disease for everybody. They cannot accept the public verdict. They cannot accept the people's agitation. They cannot accept the public demand. They cannot accept that second wave, so many persons died. Even you have seen in Uttar Pradesh, where you will get the number? Where is the authenticate number? The dead bodies are lying with the river, and that dead body is coming to Bengal from Bihar, UP. Don't you think they should be same? Bolo? Ma'am, what happens to the by-elections, ma'am? There are several by-elections due. Has there been any response, any information from the election? We are waiting to see we are waiting to see that it should be as early as possible, because now the COVID situation is totally controlled. So I think within 7 days time they can do the by-election. There is no need for giving so much time for the candidates. Even our by-election is pending, even within out of 294 also 2 by-election, that 2 election is pending in Murshidabad, and now it is about 7. So I think the Bengal, the election, we are waiting for that when election commission, I came to know that when Prime Minister will give the instruction, then only they will do the by-election. If it is so, then I will request the Prime Minister clear the by-election, because now the situation is okay. But if the third wave comes, then you cannot do anything. There are talks going rounds in Delhi, and they may be speculative in nature, ma'am. But then they're saying that maybe they want to delay the by-election process. Why? Within 6 months it is the system. And now when we organize the election, that time the COVID positive rate was 33%, and now it came down to 3.61, and within 10 days it will be 1 or 2. So don't you think that 33% they can organize the election, and only 1 to 3% they cannot organize the election, and it is also only few sporadic area. There is no contiguity. It is only some areas to areas. There also we don't need many time. We will need only small time. Over the former Chief Secretary Ishku Bendu had said the chapter is completely closed. Now again DOPP has sent a memorandum to the former Chief Secretary. I think he is a competent person. He is an honest officer, bright officer. He worked whole of his life with dedication, determination, devotion. You show me some officers like Alapon Bandyopadhyay. And he is totally authorized to take action as per his convenience. Our government will give full support to him. And central government must know you are victimizing an officer who have lost within these 15-20 days his younger brother, his nephew, his mother. 3 he lost. And this boy is mentally, he is some agony, because whole life he worked for the country, and now you are giving this type of befitting reply. But we will not allow this. It is irresponsible behavior, and we will fight the battle whatever we can. তো ইচ্ছা করে করছে, ওরা তো আইন মানছে না। গায়ের জোরে যদি কেউ ভাবে আমি একজন সেলফিশ জায়েন্ট হব, তো গায়ের জোর দেখাচ্ছে। গায়ের জোরে তো আইন চলে না। আইন তো আইনের মতো চলবে, আইনে যাবে, আইন বুঝবে। ল উইল টেক ইটস ওন কোর্স। দেশটা তো শুধু বিজেপির নয়, কটা রাজ্যে ক্ষমতায় আছে, ম্যাক্সিমাম রাজ্যে অপোজিশনরা ক্ষমতায় আছে। তো গায়ের জোর চলবে কোত্থেকে? রাজীব গান্ধীরও 400 মেজরিটি ছিল, কখনো তিনি এসব করতেন না। মেজরিটি ছিল, কত মেজরিটি আছে এই সরকারের? 300 মাত্র মেজরিটি নিয়ে এত বড় বড় কথা কিসের?
আর আজকে সরকার আছে 24-এ তো নাও থাকতে পারে, তখন অন্য সরকার আসবে, আজ যা নিয়ম করছে সেই নিয়মগুলো তারা পাল্টে দিতে পারে। গায়ের জোরে নিয়ম হয় না। কনস্টিটিউশন যেমন আছে দেশের, একটা কনভেনশন আছে, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ইম্পর্টেন্ট কনস্টিটিউশন অ্যান্ড ইজ দ্য পিলার অফ ডেমোক্রেসি। যা ইচ্ছা গায়ের জোরে করা যায় না, জাস্ট হাত তুললো আর ভয়েস ভোটে পাশ করিয়ে দিল গায়ের জোরে, এটা হয় না। ঠিক আছে, এটা আমি বলেছি অফিসারের নিজের সিদ্ধান্ত, সে যেভাবে বলবে আমরা সেভাবেই তাকে সাহায্য করব। ইট ইজ হিজ অ্যাবসলিউটলি ওন ডিসিশন। এবং all the IAS, IPS officers of this country is giving full solidarity to him. It is not his battle that he is fighting alone. It is the battle of IAS and IPS officers. They are fighting the battle together. And one day they will realize when they will become zero. ঠিক আছে? রাজ্যের হিউম্যান রাইটস কমিশনের